ওটা দেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উইং সাকিব সাইড উইকেট পেয়েছে না? নয় না মুস্তাফিজ কাটা মুস্তাফিজ বেশি রান দিয়েছে। ও মুস্তাফিজ খেলবো অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে দেখবি যে ফাটায় ভালো। এ নামিবিয়া জিতছে, ইয়া স্কটল্যান্ড জিতছে। ওদের খেলাটা দেখে নেই, স্কটল্যান্ড হারলে তো সমস্যা। দেখে নেই। আসছেন সবাই, আপনাদের সাথে এখন কথা হবে নীতিবিদ্যা নিয়ে। অস্ট্রেলিয়ান জিতবে, ওমান 122 করছে। খাতাটা খাতাটা নীতিবিদ্যা ও নৈতিকতা থেকে 18টা প্রশ্ন আসছে এই গত 5টা পিরিয়ডে, 6টা পিরিয়ডে। 35, 36, 37, 38, 40, 41, 6টা পিরিয়ডে 18টা কোশ্চেন আসছে ইথিক্স থেকে, অর্থাৎ নীতিবিদ্যা ও নৈতিকতা। নীতিবিদ্যা বেসিক্যালি একটু তাত্ত্বিক বিষয়, আর নৈতিকতা হলো মানসিক বিষয়। মানসিক বিষয়, এটা হলো নৈতিকতা। নীতিবিদ্যা আর নৈতিকতা, নীতিবিদ্যা ইংলিশ হলো এথিক্স, আর নৈতিকতা ইংলিশ হলো মোরালিটি। নৈতিকতা ইংরেজি হলো মোরালিটি। এথিক্স এবং হলো নীতি এবং নীতিবিদ্যা। নীতিবিদ্যা নীতিবিদ্যা এটা কিন্তু সফিস্টরা চালু করছে। সফিস্টরা। আর নৈতিকতাটা চালু করছে রোমানরা। নীতিবিদ্যা করছে সফিস্টরা, আর রোমানরা করছে নৈতিকতা। নীতিবিদ্যার আলোচক যারা, এরা হলো ম্যাকেনজি, কান্ট, ইমানুয়েল কান্ট, উইলিয়াম লিলি, এরা এই তত্ত্বগুলো দিয়েছে। আর নৈতিকতার বিষয়ে কথা বলছেন যারা, তারা হলেন যেমন সক্রেটিসই সর্বপ্রথম বলছেন নৈতিকতা সম্পর্কে। তারই একটা বিখ্যাত একটা উক্তি আছে, ভার্চু ইজ নলেজ। আর ভার্চু ইজ নলেজ, এটা হলো যে সদ্গুণী জ্ঞান। সক্রেটিস নৈতিকতার সংজ্ঞা দিয়েছেন সক্রেটিস, এবং তার সাথে যারা আসলে নৈতিকতার সাথে যারা জড়িত, যেমন সক্রেটিস, মুর, তারপর হচ্ছে জোনাথন হাইট, তারপরে জেরেমি বেনথাম, এরা হলো নৈতিকতার ক্ষেত্রে বিভিন্ন অবদান বা তত্ত্ব দিয়েছেন। এই অধ্যায়ের মধ্যে আচ্ছা, নীতিবিদ একটা বিষয় হলো ঐচ্ছিক ক্রিয়া বলতে বোঝায় ব্যক্তির ইচ্ছানুযায়ী ক্রিয়া। হলো ঐচ্ছিক ক্রিয়া। এটা একটা দর্শন তত্ত্ব। নীতিবিদ্যা একটি দর্শন তত্ত্ব। এটা একটা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা।
এবং এই সফিস্টদের মতে তারা বলছে মানুষ সবকিছুর মানুষ সবকিছুর পরিমাপক। মানুষ সবকিছুর পরিমাপক। দ্যাট মিনস ইথিক্স হলো নীতিবিদ্যা আর মোরালিটি হলো নৈতিকতা। নৈতিকতা একটা মানসিক বিষয়, নীতিবিদ্যা একটি তাত্ত্বিক বিষয়। নীতিবিদ্যার দুইটা বিষয় আছে, একটা আছে ব্যবহারিক, একটা তাত্ত্বিক। নীতিবিদ্যার অংশ যদি বলেন, নীতিবিদ্যার অংশ হলো দুইটা। একটা অংশ দুইটা, একটা মৌলিক অংশ আর একটা ঐচ্ছিক অংশ। হ্যাঁ, অংশ হলো দুইটা, একটা মৌলিক আর একটা প্রায়োগিক। রাইট, প্রায়োগিক। প্রায়োগিক নীতিবিদ্যার অংশ হলো দুইটা। নীতিবিদ্যার অংশ দুটি, একটা হলো মৌলিক আর একটা হলো প্রায়োগিক অংশ। আর নীতিবিদ্যার দিক হলো দুইটা। নীতিবিদ্যার দিক দুইটা, একটা মৌলিক আর একটা ব্যবহারিক। ব্যবহারিক দিক একটা, মৌলিক দিক একটা। নীতিবিদ্যা তাত্ত্বিক, এথিক্স। নীতিবিদ্যা মানে হলো এথিক্স। নীতিবিদ্যা একটু কঠিন, তবে পড়লে পারা যায়। আর কমন তো আসবে ইনশাল্লাহ। বেসিক ভিউতে 22-23 পৃষ্ঠা পড়লে এখানে 6-7টা কোশ্চেন কমন পাবেন। যাদের কাছে সময় আছে পড়ে ফেলবেন। আগে যারা পড়ছেন তাদের জন্য তো সমস্যা নাই, যারা এখনো পড়েন নাই তারা হয়তো, আমার বিশ্বাস যে নীতিবিদ্যা নৈতিকতা অংশ 4 পৃষ্ঠা পড়লে আপনি 3-4টা কোশ্চেন কমন পাইতে পারেন। গতবার কিন্তু 2টা আসছে এখান থেকে, ইমানুয়েল কান্টের একটা আসছে আর একটা হলো বার্ট্রান্ড রাসেলের একটা বইয়ের নাম আসছে। নীতিবিদ্যা একটা তাত্ত্বিক বিষয়, এথিক্স সফিস্ট্রেটের ধারণা দিয়েছে রোমানরা। আর ম্যাকেনজি, কান্ট, উইলিয়াম মিলি এরা হলো এখানে অবদান রেখেছেন। ঐচ্ছিক ক্রিয়া, ঐচ্ছিক মানে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী ক্রিয়া, এটা একটা দর্শন তত্ত্ব। এর অংশ দুইটা, মৌলিক এবং প্রায়োগিক। দিক দুইটা, মৌলিক এবং ব্যবহারিক। আর একটা হলো ব্যবহারিক, সরি তাত্ত্বিক, আমি দুঃখিত। একটা তাত্ত্বিক দিক আর একটা ব্যবহারিক দিক। মৌলিক ও প্রায়োগিক অংশ দুইটা, আর দিক হলো দুইটা, তাত্ত্বিক এবং ব্যবহারিক। মানুষ সবকিছুর পরিমাপক, এটা বলছে সফিস্টরা। আর নৈতিকতা রোমানরা প্রথম ধারণা দিয়েছে। সর্বপ্রথম যিনি ধারণা দেন তিনি একজন গ্রিক। আর মানে রোমানদের কাছে এটা প্র্যাকটিস বেশি। সর্বপ্রথম ধারণা দিয়েছে একজন গ্রিক, তিনি সক্রেটিস। ভার্চুয়াস নলেজ, তিনি এই উক্তিটা করেছেন, সদ্গুণী জ্ঞান। মুর, জোনাথন হাইট এবং বেনথাম তারা কিন্তু এই নৈতিকতা সম্পর্কে ধারণা দিয়েছেন। ভাই বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 12:30 টিকিট ইনশাল্লাহ। 6:30 সর্বোচ্চ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আমি ক্লাসে। আচ্ছা, এখানে আসেন। এই ইথিক্স এবং মোরালিটি, এখান থেকে 18টা প্রশ্ন আসছে, গত 6টা বিসিএস এ। এর মধ্যে একটা রিপিটও হয়েছে। কোশ্চেনগুলো পড়বেন আগে। আর প্রত্যেকটা সাবজেক্টেরই বিগত কোশ্চেন দেয়া আছে, এবং ইথিক্সের কোশ্চেনও সব একত্রে আবার এই অধ্যায়ের শেষে দেয়া আছে। এখানে 3টা কনফিউশন আছে আপনার, 3টা কনফিউশন। একটা হলো নাম্বার 1, সেটা হলো যে বিপরীত বৈষম্য। বিপরীত বৈষম্য কাদের উপর প্রয়োগ করা হয়? বিপরীত বৈষম্য প্রয়োগ করা হয় এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের উপর প্রয়োগ করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিপরীত বৈষম্য, যেমন নারীদের উপবৃত্তি দেয়, এই উপবৃত্তিটা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দেয়া হয়। নাম্বার 2, এটা সংখ্যালঘু হবে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে। এরপরে হচ্ছে মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ, অর্থাৎ প্রশাসকের মৌলিক
মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ। শ্রেষ্ঠ গুণ আসলে তিনটা শ্রেষ্ঠ গুণ। একটা হলো আদর্শ, একটা হলো মূল্যবোধ, আর একটা হলো নৈতিকতা। মূল্যবোধ, নৈতিকতা আর একটা সাম্য। মূল্যবোধ, নৈতিকতা, সাম্য। শ্রেষ্ঠ গুণ হলো তিনটা: মূল্যবোধ, নৈতিকতা, সাম্য। এবং এই তিনটার মধ্যে যেটা অপশনে থাকে সেটা উত্তর হবে। যখন মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ বলে, মৌলিক গুণাবলী, প্রশাসক বলুক আর মানুষ বলুক, সবারই মৌলিক গুণাবলী তিনটা হলো মূল্যবোধ, নৈতিকতা এবং সাম্য। ক্লিয়ার? আর একটা হলো নৈতিকতার উদ্ভব হয়। নৈতিকতার উদ্ভব হয়, এখানে আছে নৈতিক বিধি, নৈতিক শাস্ত্র, আসলে হবে নৈতিক দর্শন, নৈতিক আদর্শ। নৈতিক আদর্শ। মনে রাখবেন, নৈতিকতার উদ্ভব হয়, নৈতিক আদর্শ। নৈতিকতার উদ্ভব সাধারণত হবে ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণে। মানব আচরণে নৈতিকতার উদ্ভব হয় ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণে। ভার্সু ইজ নলেজ, ভার্সু ইজ নলেজ। এত ফোন আসে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে একেবারে। সোফিস্ট কারা? বলেন তো একজন, সোফিস্ট কারা? হু আর দ্য সোফিস্ট? বলেন তো একজন, কে সোফিস্ট? একজন প্রশ্ন করছেন, সোফিস্ট কারা? পারেন? সোফিস্ট। এখানে 88, ওখানে কত? দেখে 116। তার মানে এখানে ক্লাস করে দুইটা মিলে 24, 28 জন। আচ্ছা ঠিক আছে। সোফিস্ট হলো গ্রিক টিচার্স। সোফিস্ট, দ্য গ্রিক টিচার্স। গ্রিক টিচারদেরকে সোফিস্ট বলা হয়। নৈতিকতার উদ্ভব হয় নৈতিক আদর্শে, এবং নৈতিকতার উদ্ভব হয় ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ। নৈতিক আদর্শ, ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ, এখানে নৈতিকতার উদ্ভব হয়। দেখেন, যদি এটা বলা হয় যে নীতিবিদ্যার মূলধারা কয়টি, নীতিবিদ্যার মূলধারা হলো 4টি। নীতিবিদ্যার মূলধারা হলো 4টি। একটা হলো পরানীতিবাদ, পরানীতি বিদ্যা। আর একটা হলো ব্যবহারিক বিদ্যা, ব্যবহারিক বিদ্যা। আর একটা হলো বর্ণমূলক বিদ্যা, বর্ণমূলক বিদ্যা। আর একটা হলো মানমূলক বিদ্যা, মানমূলক বিদ্যা। মনে রাখবেন, নীতিবিদ্যার মূল অর্থ, নীতিবিদ্যার মূল অর্থ হলো প্রশংসা, প্রশংসা, যোগ্যতা ও গুণ। প্রশংসা, যোগ্যতা ও গুণ, এই তিনটা হলো মূল অর্থ। নীতিবিদ্যার মূল অর্থ হলো প্রশংসা, যোগ্যতা ও গুণ। আর নীতিবিদ্যার আদর্শ, আদর্শ হলো 4টি। নীতিবিদ্যার আদর্শ হলো 4টি: ধর্ম, ঐতিহ্য, মানবাচরণ এবং নীতি, নৈতিক আদর্শ। সফোক্লিস এর অনুসারে, সফোক্লিস, সফোক্লিস কে ছিল জানেন? সফোক্লিস, সফোক্লিস কে ছিল জানেন? প্লেটোর বন্ধু ছিল। এরপরে নীতিবিদ্যার মূলধারা 4টি গেল, আদর্শ 4টি, মূলধারা। আর মূল অর্থ হলো প্রশংসা, যোগ্যতা ও গুণ।
আর মৌলিক গুণাবলী অর্থাৎ মৌলিক আদর্শ বা গুণ হলো তিনটা। একটা হলো মূল্যবোধ, একটা নৈতিকতা, আর একটা হলো সাম্য। মূল্যবোধ, নৈতিকতা এবং সাম্য। মনে রাখবেন একটা বিষয়, যে কান্টের মতে, ইমানুয়েল কান্ট, যেটা এই বছর পরীক্ষা আসছে, কান্টের মতে নীতিবিদ্যা নীতিবিদ্যা তিনটা। একটা হলো সৎ ইচ্ছা, আর একটা হলো কর্তব্য, আর একটা হলো শর্তহীন আদর্শ। শর্তহীন আদর্শ অর্থাৎ মতে নীতিবিদ্যা তিনটি: একটা সৎ ইচ্ছা, একটা কর্তব্য, আর একটা শর্তহীন আদর্শ। সৎ ইচ্ছা, কর্তব্য, শর্তহীন আদর্শ, ইমানুয়েল কান্ট। এরপরে দেখেন নৈতিকতা। নৈতিকতার লক্ষ্য যদি বলে, নৈতিকতার লক্ষ্য হলো কল্যাণ সাধন করা, মানুষের কল্যাণ সাধন করা, কল্যাণ সাধন করা। এটা নিয়ন্ত্রক। নৈতিকতার নিয়ন্ত্রক হলো নৈতিকতার নিয়ন্ত্রক, নৈতিকতার নিয়ন্ত্রক অর্থাৎ নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। বিবেক ও মূল্যবোধ। আর নৈতিকতা নিয়ন্ত্রণ করে মানুষের আচরণকে, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো যদি দেখেন, যে মানে আচরণ, তারপরে হলো আপনার সৎ ব্যবহার, তারপরে হলো সৎ চিন্তা, এই বিষয় কিন্তু এগুলো হলো নৈতিকতার বিষয়। আর এই নৈতিকতার রক্ষা কবচ, রক্ষা কবচ যদি বলে তাহলে সেটা হলো বিবেকের দংশন। নৈতিকতার রক্ষা কবচ হলো বিবেকের দংশন। আপনি রক্ষা কবচ যদি বলে, স্বাধীনতার রক্ষা কবচ যদি প্রশ্ন আসে, স্বাধীনতার রক্ষা কবচ অনেকগুলোই রক্ষা কবচ স্বাধীনতার, তবে প্রধান বললে হলো আইন। আইন হলো স্বাধীনতার রক্ষা কবচ। আর মনে রাখবেন গণতন্ত্রের রক্ষা কবচ, গণতন্ত্রের রক্ষা কবচ হলো বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা। তার মানে গণতন্ত্রের রক্ষা কবচ বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীনতার রক্ষা কবচ আইন, আর নৈতিকতার রক্ষা কবচ হলো বিবেকের দংশন। নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন, অর্থাৎ বিবেকটা হলো নৈতিকতার রক্ষা কবচ। রক্ষা কবচ নিয়ে একটা গিট্টু লাগবে আপনাদের মধ্যে। তারা হলো সুফিবাদ আবার আলাদা জিনিস। একজন বলছে সুফিবাদ, এটা কিন্তু ফার্সি, ফার্সি একটা মতবাদ হলো সুফিবাদ। আর নৈতিকতার শুরু হয় শিক্ষা। নৈতিকতা সম্পর্কে আমি যেটা বলছিলাম, যদি বলা হয় নৈতিকতা শুরু, সেটা হলো পরিবার থেকে। নৈতিকতার শিক্ষাটা শুরু হয়, শিক্ষার শুরু, নৈতিকতার শিক্ষার শুরু পরিবার থেকে। আর নৈতিকতার উদ্ভব মনে আছে না কোন জায়গা থেকে উদ্ভব হয়? কোন জায়গা থেকে? ধর্ম, ঐতিহ্য, মানুষের আচরণ। অর্থাৎ নৈতিকতার উদ্ভব হয় মানুষের মনে, মানুষের মন থেকে। নৈতিকতার উদ্ভব হয় মানুষের মন থেকে। তাহলে স্বাধীনতা রক্ষা কবচ আইন, গণতন্ত্রের রক্ষা কবচ হলো বিচার বিভাগের স্বাধীনতা, নৈতিকতার রক্ষা কবচ হলো বিবেক। রিসেন্ট থেকে পরীক্ষা নেবো ভাই ইনশাল্লাহ। আপনাদের আজকে পরীক্ষা কেমন হয়েছে বলেন তো? আজকে পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? পরীক্ষা কি ভালোভাবে দিয়েছেন? এই নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। এই নৈতিকতাকে নিয়ম দেয় না, নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা। নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা।
নৈতিকতা ছাড়া আইন অকার্যকর, নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা, কথাটা মনে রাখেন। নৈতিকতা আইনের বিষয় না, নৈতিকতা আইনের বিষয় না। নৈতিকতাকে আইন দ্বারা মানে নৈতিকতার বিষয়গুলো আইনে থাকে, কিন্তু মানে নৈতিকতাকে আবার নিয়ন্ত্রণ করে না আইন দ্বারা। নৈতিকতা সব বিষয়গুলো আইনের মধ্যে থাকে, কিন্তু নৈতিকতা মানে একে আইন দ্বারা বা নিয়ন্ত্রণ করা যায় না। আইন হলো রাষ্ট্রের নৈতিকতার দর্পণ। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ। অগ্রগতির দর্পণ। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, এ কথাটা বলছে উড্রো উইলসন। এই কথাটা বলছে উড্রো উইলসন। আপনারা বিশেষ করে সংজ্ঞা, গতবার ইমানুয়েল কান্টের সংজ্ঞা আসছে এখানে। নীতিবিদ্যা আমাদের বেসিক ভিউতে, আমি এটা সুশাসনের জন্য অন্য কোনো বই আমি পড়তে বলবো না, আর সুশাসনের বেসিক ভিউর উপরে কোনো বই নাই, সত্যি কথা, ইনশাল্লাহ এখন পর্যন্ত নাই। পরেও যদি হয় তাও বেসিক ভিউকে বিট করতে পারবে কিনা সন্দেহ আছে। আর এগুলো খুব পরিশ্রম করে করা, কারণ কয়েকটা পিঁড়িতে 40 এবং 41-এর 7টা করে কমন ছিল, 7টা। তা 7টা করে প্রশ্ন কমন পড়া এই এই বাজারে কোনো বই নাই আল্লাহর রহমতে। নীতিবিদ্যা ও নৈতিকতা, নীতিবিদ্যা এবং নৈতিকতার যে সংজ্ঞাগুলো দেয়া আছে, বিশেষ করে জোনাথন হাইট, জেরেমি বেন্থাম, ইমানুয়েল কান্ট, খাতা একটু লিখবেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারিতে কি আছে, উইলসন কি বলছে, গান্ধী কি বলছে, একটুখানি এই কথাগুলো একটুখানি লিখবেন, খাতায় লিখবেন। এটা লিখতে যদি আপনার 1 ঘন্টা লাগে সংজ্ঞাগুলো লেখা, কিন্তু সংজ্ঞাগুলো থেকে 2টা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। আজকে পরীক্ষা কত পাইছেন? এখন বিষয় হয়েছে যে আজকের পরীক্ষায় যদি কেউ 14 পান, ভালো নম্বর, ভালো নম্বর আলহামদুলিল্লাহ। যদি কেউ 14 পান, 14 পাইলে ভালো নম্বর, 14 পাইলে খুবই ভালো নম্বর। তা নৈতিকতা নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা, নৈতিকতার শিক্ষা শুরু হয় পরিবার থেকে, আর নৈতিকতার উদ্ভব মানুষের মন থেকে। নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। সংজ্ঞাগুলো একটু লিখে লিখে পড়তে হবে। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, এ কথাটা বলছে উড্রো উইলসন। আজকের পরীক্ষায় 14 পাইলে ভালো নম্বর। যারা ক্লাস করছেন তারা তো আমার মনে হয় 14 পাইছেন, আল্লাহর রহমতে 14 পাইছেন। মনিটরে কোশ্চেন গুলো একটু রাখেন, আমি যে মনিটর গুলো নেই, কোশ্চেন গুলো শেয়ার করি, ওগুলো একটু এক জায়গায় পারলে লেখা রাখেন, অথবা একটা জায়গায় কোনো জায়গায় রাখেন, একবার দেখে যায়। 9টা পরীক্ষা নিয়েছি আজকেরটা সহ। এই 9টা পরীক্ষা কমপক্ষে 180টা প্রশ্ন এক জায়গায় রেখে এক পলক দেখে যায়, কমন পড়বে ইনশাল্লাহ। দেখেন, ইনশাল্লাহ কমন পড়বে। নীতির বিপরীত হলো দুর্নীতি, মূল্যবোধের অপর নাম হলো মূল্যবোধ। আর নৈতিকতা কিন্তু কাছাকাছি, মূল্যবোধ এবং নৈতিকতা কাছাকাছি। নৈতিকতা জাস্ট কিছু নীতি থাকে, আর মূল্যবোধের মানুষের আচার আচরণ থাকে। নৈতিকতাও আচরণ থাকে, কিন্তু এখানে নীতিটা একটু বেশি থাকে। নৈতিক গুণগুলো কি কি সেগুলো একটু লিখে নেন। নৈতিক গুণ, নৈতিক গুণ: সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তৃত্ববোধ, কর্তৃত্ববোধ, দায়িত্ববোধ, দায়িত্ববোধ, সহযোগিতা। দেখিস তো কোনো প্রবলেম কিনা। নৈতিক গুণাবলী হলো সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তৃত্ববোধ, দায়িত্ববোধ, সহযোগিতা। সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তৃত্ববোধ, দায়িত্ববোধ, সহযোগিতা, এগুলো নৈতিক গুণ। দেখেন, মূল্যবোধ আর নৈতিকতার মধ্যে আসলে একটু পার্থক্যটা হলো
পার্থক্যটা হলো যে নৈতিকতা সর্বজনীন, এটা মনে রাখবেন। সর্বজনীন, সব জায়গায় সমান, সব জায়গায় আছে এটা। এবং নৈতিকতা আসলে কোনো জায়গায় পরিবর্তন হয় না। সততা কিন্তু কোনো জায়গায় কিন্তু সততার সংজ্ঞা ভিন্ন না। আর মূল্যবোধটা এই মূল্যবোধটা ভিন্নতর হয়। মূল্যবোধ বয়স এবং সময় এই অনুসারে ভিন্ন হয়। এই হলো পার্থক্য। এটাও মানসিক ধারণা, এটাও মানসিক বিষয়, এটাও মানসিক আচরণ সংক্রান্ত, এটাও মানুষের আচরণ সংক্রান্ত। এবং আপনি দেখবেন যেটা হলো আপনার কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, সেটা হলো নৈতিক গুণ। আর যেটা পরিবর্তন হতে পারে ভিন্ন ভিন্ন জায়গায়, সেটা হবে মূল্যবোধ। পরিবর্তন হতে পারে। যেমন মনে করেন আমার বাংলাদেশে 5 মিনিট লেট, এটা মনে করেন রিজনেবল। কিন্তু আপনার জাপানে 5 মিনিট আগে, এটা হলো কি সাধারণ ব্যাপার, 5 মিনিট আগে যেতে হবে। তো সেক্ষেত্রে ওর মূল্যবোধ আর আমার মূল্যবোধের মধ্যে সময় নিষ্ঠার এই মূল্যবোধটা কিন্তু ভিন্ন হয়। আর নৈতিকতার ক্ষেত্রে কিন্তু দুইটাই সমান হবে। কোশ্চেন গুলা গুরুত্বপূর্ণ আসলে, কিন্তু কোশ্চেন গুলো আমি, কোশ্চেন খারাপ আজকে, কোশ্চেন কি খারাপ হয়েছে? আজকে কোশ্চেন খারাপ হয় নাই। এখন আমি হুসেন মোহাম্মদ এরশাদ দিছি কততম রাষ্ট্রপতি, নবম রাষ্ট্রপতি। এটা যদি বলেন যে কঠিন হয়েছে, এটা কিন্তু দেওয়া উচিত, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন, একজন বস পাবলিক ছিলেন, সরকারের খুব কাছের লোক, দিলেও দিতে পারে। কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, গোবিন্দচন্দ্র দেব, সর্দার ফজলুল করিম, আরজ আলী মাতব্বর। বেসিক ভিউতে কয়েকজন ব্যক্তির নাম লেখা আছে, জিসি দেব, আরজ আলী মাতব্বর, এই দুইটা কিন্তু পড়েন। জিসি দেব আর হলো আরজ আলী মাতব্বর, এই দুইটা আগে পড়বেন। গতবার কিন্তু বার্ট্রান্ড রাসেল আসছে, আগের বার আরজ আলী মাতব্বর আসছে। জিসি দেব, আরজ আলী মাতব্বর, এই দুইটা ভালো করে পড়বেন। এটা বেসিক ভিউতে, নিউ বেসিক ভিউতে আছে 315 পৃষ্ঠায়। এটা ওল্ড বেসিক ভিউতেও আছে 315 পেজে। আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নীতি ও নৈতিকতার সাথে জড়িত একটা বিষয় হলো আইন। আইন, আইন একটা ফার্সি শব্দ, কিন্তু আইন সংক্রান্ত যত শব্দ আছে সব কিন্তু আরবি। আইন শব্দটা ফার্সি, আর অন্য সব শব্দ কিন্তু আরবি। যেমন ধরেন মুলতবি করে দিছে, এই মুলতবি কিন্তু আরবি। যেমন আপনার ধরেন আপনার কি আহ পাইক পেয়াদা, এইসব আইন জাতীয় কিছু শব্দ আছে না, খারিজ করে দেয়া, এই খারিজ কিন্তু আরবি শব্দ। তারপর হলো আপনার আইন সম্পর্কিত যত শব্দ আপনি শুনেন, এই জামিন, এই জামিন কিন্তু আরবি শব্দ। কিন্তু ব্যাপারটা হয়েছে যে শুধু আইন শব্দটাই ফার্সি, আইনের সাথে রিলেটেড সব শব্দগুলো হলো আরবি। পরীক্ষার সময় আরবি দেখেন, আইনের সাথে রিলেটেড হলে আরবি দেখাবেন। আমার সিরিয়ালে সপ্তম ছিল। আল্লাহ, প্রথম তো বঙ্গবন্ধু না। তা প্রথম তো বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর পরে আবু সাইদ চৌধুরী হয়েছে না। আবু সাইদ চৌধুরীর পরে আবার বঙ্গবন্ধু হয়েছে না। আমি তো বলছিলাম যে বঙ্গবন্ধু দুইবার হয়েছেন, একবার প্রথম আর তৃতীয়। এই তৃতীয় থেকে কিন্তু আপনি তৃতীয়কে প্রথম বানাই এরশাদকে ধরছেন যে তিনি সপ্তম, এরশাদ তো নবম। এখানে তৃতীয় থেকে ধরবেন। বঙ্গবন্ধুর পরে মোস্তাক, মোস্তাকের পরে হলো সায়েম, সায়েমের পরে হলো জিয়া, জিয়ার পরে হলো সাত্তার, সাত্তারের পর হলো কি জানি একটা কি উদ্দিন যেন, সামথিং উদ্দিন, তারপরে হলো কি এরশাদ। তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। কিন্তু আপনি ধরছেন আল্লাহ, এই যে একটা নবম, ওইটা অষ্টম, এটা হলো নবম। কিন্তু আপনি এটা ধরেন না যে বঙ্গবন্ধুর আগে আবু সাইদ ছিল না, আবু সাইদ দ্বিতীয়, প্রথম তো বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধু, আবু সাইদ, বঙ্গবন্ধু। উনি তো ছিল 1971 সালে না, আবার 1975 সালে হয়েছে না, মাঝখানে তো এই সময়টা, অর্থাৎ 72 সাল থেকে 75 পর্যন্ত তো আবু সাইদ চৌধুরী ছিল। সো আইন একটা ফার্সি শব্দ, আইন হলো ফার্সি শব্দ, আর আইনের সবগুলো হলো আরবি শব্দ। এখন আইনের বিষয়টা কি? আইন শব্দের অর্থ হলো নিয়ম, সুনির্দিষ্ট নীতি। বাংলা ভাষণ থেকে কে? শুরু নাই। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি নাইম বলছিলাম। জি জি, হ্যাঁ আমি নাইম বলছিলাম। জি, হ্যাঁ সুজ ভাই ভালো আছেন? আসসালাম ভাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমি তো এখনো ক্লাসে আছি, আমি আপনাকে টেক্সট, ওনাকে টেক্সট করে জানাবো না নাম্বারটা আমি। ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, এটা নাম্বারটা সেভ করে নাও। হ্যাঁ ভাই বলেন। দাগানোর সময় একবার ভাবলাম যে এত সহজ প্রশ্ন আবার নাইম ভাই দিবে, কিন্তু তবু আমি কনফিডেন্টলি ভুল করলাম, আল্লাহ রে। এই কাজটা কিন্তু ভাই ইংলিশের সময়, বুঝছেন? ইংলিশে কি হয়, ইংলিশে মনে করেন আপনি এটা পারেন, তখন আমার মনে হয় যে এত সহজ কোশ্চেন কে দিছে। আবার একটা সমস্যা হয় কি, আপনি যখন কতগুলো পারেন না, যে পারি না পারি না, তখন এটা পারলে তখন আমার মধ্যে আমি এটা পারবো কেন, এটা তো আমার পারার কথা ছিল না। এই একটা সমস্যা কিন্তু হয়। আবার অনেক সময় দেখি পারি পারি পারি, তখন একটা না পারলে তখন মাথা গরম হয়ে যায়, তারপর তিনটা না পারলেই মনে হয় যেন আমি কিচ্ছু পারি না। এইটা পরীক্ষার মধ্যে হয়, এই বিহেভিয়ার গুলো চেঞ্জ করতে হবে। অর্থাৎ কিচ্ছু পারি না এটা চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় হলো যে, আরেকটা বিষয় হলো যে পারি পারি, আহ উম, পারি না এটাও নেওয়া যাবে না। আর একটা হলে তো সহজ কোশ্চেন আসছে, এটা তোমার পড়ার কথা ছিল না, এই কথাও কিন্তু মুখে আনা যাবে না, মনে আনা যাবে না। ওকে, সংসদ স্থপতি প্রশ্নে মাঝারুল ইসলাম, মাঝারুল ইসলাম উত্তর দেয়া ছিল না? ওখানে দুইজনই, উইলিয়াম উইলকেট, উইলকেটও, মাঝারুল ইসলামও ছিল। মাঝারুল ইসলামও ছিল, কিন্তু প্রশ্নটা কি ছিল, উনি কি স্থপতি ছিল? মাঝারুল ইসলাম, মাঝারুল ইসলামও ছিল, হ্যাঁ হ্যাঁ, মাঝারুল ইসলামও ছিল। উফরে, উইলকেট এবং মাঝারুল ইসলাম দুজনই ছিল। বাংলাদেশের পক্ষে ছিল মাজার ইসলাম। আচ্ছা, মুলতবি আরবি আমি যেটা বলছি আইন, আইনের আপনার পরীক্ষা আসে উৎস, এই উৎসটাই ফ্যাক্ট। উৎস যদি বলেন সেটা হলো, উৎসর ক্ষেত্রে একটা হলো জন অস্টিন, জন অস্টিন একটা বলছে উৎস। তারপরে বলছে অধ্যাপক হল্যান্ড, হল্যান্ড একটা বলছে। আরেকটা বলছে যে ওপেন হাইমার, ওপেন হাইম, ইন্টারন্যাশনাল থিওরিস্ট। এই লোকটা আমাদেরকে মানে চরম প্যারা দিছে। জন স্টিন উনি বলছে একটা, ইনি বলছেন মনে হয় ছয়টা, আর ইনি বলছেন 60টি। অর্থাৎ আইনের উৎস, এই জন স্টিন বলছে সার্বভৌম আদেশ, সার্বভৌম আদেশ। আর হল্যান্ড বলছে এক প্রথা, উনিও এটাই বলছে 1 নম্বরে। এখানে বলছে ধর্ম, এটাও বলছে উনি ধর্ম। 3 নম্বরে, 3 নম্বরে হলো বিচার মনে হয়, 3 নম্বর হলো বিচারকের রায়, রায়, বিচারকের রায়, এটাও উনি 3 নম্বর বলছে। 4, 5, 6 সবগুলোই তিনি সেম বলছেন। 4 বলছেন ন্যায় বিচার, 4 ন্যায় বিচার, বিচারকের রায়, ন্যায় বিচার, যে কোনো ন্যায় বিচার। তারপরে বিজ্ঞানসম্মত আলোচনা, কি দেখা যায় না, দেখা যায় বিজ্ঞানসম্মত আলোচনা, উনিও বলছে এটা বিজ্ঞানসম্মত আলোচনা। 6 নম্বরে সে বলছে আইনসভা, 6 আইনসভা, সেও বলছে 6 আইনসভা, 6 আইনসভা। 7 নম্বরে সে যেটা বলছে সেটা হচ্ছে জনমত, অর্থাৎ জনমত এইটাই তার অতিরিক্ত, জনমত। অর্থাৎ ওর 6টা হলো প্রথা, ধর্ম, রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। আর ও বলছে যে এই 6টা আছে আইনসভা এবং জনমত ও অতিরিক্ত বলছে। এখানে একটা বিষয়, এই প্রথা এটা সবচেয়ে প্রাচীন, অর্থাৎ আইনের প্রাচীনতম উৎস বললে সেটা প্রথা। আইনের প্রাচীনতম উৎস বললে সেটা হলো প্রথা। আর আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বললে, গুরুত্বপূর্ণ উৎস বললে হলো ধর্ম। গুরুত্বপূর্ণ প্রাচীনতম উৎস সেটা হলো প্রথা, গুরুত্বপূর্ণ উৎস সেটা হলো ধর্ম, গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম আইনের। আর আইনের যদি বলেন আপনি আধুনিক উৎস, সেটা হলো সংবিধান, সরি আইনসভা, আইনসভা এটা হলো আধুনিক উৎস, আধুনিক উৎস হলো আইনসভা, আধুনিক উৎস আইনসভা। আর যদি বলা হয় সংবিধান, সেটা কি ধরনের উৎস, সংবিধান কিন্তু এখানে নাই, সংবিধান হলো মৌলিক উৎস, ওনারা কেউ সংবিধানের কথা বলে নাই। তাহলে আইনের সবচেয়ে প্রথা প্রাচীনতম উৎস হলো প্রথা, পথে প্রাচীন পথে প্রথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস ধর্ম, আধুনিক উৎস আইনসভা, আতে আইন আতে আধুনিক,
মৌলিক উৎস হলো সংবিধান, সবচেয়ে মৌলিক উৎস সংবিধান, এটা পরীক্ষা আসছে একবার। আইনের সবচেয়ে মৌলিক উৎস হলো সংবিধান, প্রাচীনতম উৎস হলো প্রথা, গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম, আধুনিক উৎস হলো আইনসভা। আইনসভা মানে সংসদ, আইনসভা মানে হলো সংসদ। তাহলে ওপেনহাইমার বলছে, ওপেনহাইমার তিনি বলছেন আইনের উৎস 60টি, হল্যান্ড বলছে 6টি, জন অস্টিন বলছে 1টি। সার্বভৌম আদেশ, সার্বভৌম আদেশ হলো আইনের উৎস। আইনের উৎস এই 7টা ছাড়াও আরো কমপক্ষে 2টি আছে। যে 7টা এখানে বললেন তাছাড়াও আরো কমপক্ষে 2টা আছে। একটা হলো সংবিধান আর একটা প্রশাসনিক ঘোষণা। আইনের উৎস কমপক্ষে 9টি, প্রশাসনিক ঘোষণা আর সংবিধান। এই 2টা উৎসকে কেউ বলে নাই, কোনো কোনো ব্যক্তিবর্গ বলে নাই, কিন্তু এই 2টাও আইনের উৎস। তার মানে আইনের উৎস যদি আপনি কি বলেন, তাহলে আপনি এবার শুরু থেকে একটু চিন্তা করেন। প্রথা, ধর্ম, রায়, বিচারকের রায়, ন্যায় বিচার বা ন্যায়বোধ, তারপরে জনমত, তারপরে কি আছে, তারপরে হলো সংবিধান, তারপরে কি আছে সংসদ বা আইনসভা, তারপরে কি আছে বিজ্ঞানসম্মত আলোচনা, বিজ্ঞানসম্মত আলোচনা, তারপরে কি আছে প্রশাসনিক ঘোষণা, প্রশাসনিক ঘোষণা। দেখেন তো 9টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হলো আইনের উৎস। কিন্তু বিজ্ঞ ব্যক্তিবর্গ জন স্টিন বলছে 1টা, হল্যান্ড বলছে 6টা, আর ওপেনহাইমার বলছে 7টা। হ্যাঁ 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 হ্যাঁ, জেন অস্টিন, ওইটাই জন স্টিন, রাইট। ক্লিয়ার? আইনের উৎস গুরুত্বপূর্ণ বিষয়। আইন মান্য করার কারণ, আইন মান্য করার কারণ, এই আইন মান্য করার কারণ হলো লর্ড ব্রাইস তিনি বলছেন যে 4টি কারণ, 5টি কারণ। ব্রাইসের মতে 5টি কারণ, ব্রাইসের মতে 5টি কারণ। একটা হলো নির্লিপ্ততা, মানে যাই কয় তাই শোনে। 2 হলো শাস্তির ভয়, 3 হলো শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শাস্তির ভয়, তারপরে শাস্তির ভয়, শ্রদ্ধা, সহানুভূতি, সহানুভূতি, আর 5 হলো যৌক্তিকতা, যৌক্তিকতার উপলব্ধি। 5 যৌক্তিকতার উপলব্ধি। নির্লিপ্ততা, শাস্তির ভয়, শ্রদ্ধা, সহানুভূতি, যৌক্তিকতার উপলব্ধি, লর্ড ব্রাইস। আর অন্য 3 জন, হবস, বেনথাম এবং অস্টিন, হবস, বেনথাম এবং অস্টিন, বেনথাম, অস্টিন, হবস, বেনথাম, অস্টিন, অর্থাৎ তারা বলছে যে শাস্তির ভয়ে মানুষ আইন মান্য করে, শাস্তির ভয়ে। আর ওরা বলছে যে নির্লিপ্ততা, শাস্তির ভয়, শ্রদ্ধা, সহানুভূতি, যৌক্তিকতার উপলব্ধি। আপনি এরপরে খুব গুরুত্বপূর্ণ টপিক, সাম্য তেমন গুরুত্বপূর্ণ না, অধিকারটা গুরুত্বপূর্ণ মোটামুটি। অধিকার, অধিকারের বিষয়ে যদি আসেন, অধিকারটা একটু গুরুত্বপূর্ণ। অধিকারের মধ্যে যেমন তথ্য অধিকার একটা পরীক্ষা আসছিল, তথ্য অধিকার কিন্তু মৌলিক অধিকার, এটা আমাদের টেক্সট বইতে ছিল। প্লাস হলো তথ্য অধিকার, এটা টেক্সট বইতে ছিল, বেসিক বইতেও আছে মনে হয়, তা আমি খুঁজি নেই। তথ্য অধিকার মৌলিক অধিকার। এখন এই মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা কিন্তু ভিন্ন জিনিস। মৌলিক অধিকার আর একটা হলো মৌলিক চাহিদা, দুইটা ভিন্ন জিনিস। মৌলিক চাহিদার কথা বলা আছে 15 অনুচ্ছেদে, সংবিধানের 15 নং অনুচ্ছেদে আছে মৌলিক চাহিদা। মৌলিক অধিকার যা আমরা সংবিধানে পড়ছিলাম, যে 27, 28-1, 28-2,
29-এর 1, আর এরপরে হলো 31 থেকে 44 পর্যন্ত, মোট 18টি অধিকার। সংবিধানের 18টি অধিকার হলো মৌলিক অধিকার, আর মৌলিক চাহিদা হলো 15 নং অনুচ্ছেদে। সেখানে বলছে যে মৌলিক চাহিদার মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এটা হলো মূল কথা, যে মৌলিক চাহিদার মূল বিষয়গুলো হলো যে এই 4টি বিষয়: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এছাড়া আছে কি? এছাড়া আছে কর্মের অধিকার আছে, অর্থাৎ যুক্তিসঙ্গত মজুরি পাবে, কর্মের অধিকার অর্থাৎ মজুরি পাবে, মজুরি লাভ। এরপর হলো আপনার বিশ্রাম, অবসর, বিশ্রাম অবসরের অধিকার, বিশ্রাম অবসর বিনোদনের অধিকার। তারপরে হলো আপনি দুস্থ হবেন, সমাজে আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবেন, এই পিছিয়ে পড়া হলে আপনি সেখান থেকে উত্তরণের অধিকার পাবেন। যেমন আপনি বয়স্ক ভাতা পাবেন, বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হলো আপনার দুস্থ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা। এই বেকার ভাতার কথা বলা আছে 15 নং অনুচ্ছেদে। এগুলো মৌলিক চাহিদা, এটা মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারের একটা অংশ হলো তথ্য অধিকার। তথ্য অধিকারকে মৌলিক অধিকার বলছে, যদিও এই তথ্য অধিকার সম্পর্কে সংবিধানে কোথাও লেখা নেই, কিন্তু মৌলিক অধিকার হিসেবে এটাকে বিবেচিত করা হয়। এখানে একটা বিষয় হলো, অধিকারের একটা বিষয় আপনাদের সবসময় হয়, সেটা হলো মতামত প্রকাশের স্বাধীনতা। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার? কোন ধরনের অধিকার? আমি এটা আগেও বলেছিলাম, কোন ধরনের অধিকার। অধিকারের প্রশ্নে এই বিষয়টা সামাজিক অধিকার। আর মতামত প্রকাশের স্বাধীনতা যদি বলা হয় কোন ধরনের সাম্য, কোন ধরনের সাম্য, তখন সেটা হবে রাজনৈতিক সাম্য। বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক হবে। যদি বলা হয় মতামত প্রকাশ স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা, সেটা অবশ্যই হবে রাজনৈতিক স্বাধীনতা। যদি বলা হয় রাজনৈতিক স্বাধীনতা, যদি বলা হয় যে যেটা বলো মতামত স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা, কোন ধরনের সাম্য, কোন ধরনের নিশ্চয়তা, রাজনৈতিক নিশ্চয়তা, অর্থাৎ সবকিছু হবে রাজনৈতিক, শুধুমাত্র অধিকারটার ক্ষেত্রে এটা সামাজিক হবে। আর মতামত প্রকাশটাই বেশি পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় মতামত প্রকাশ আসে। আর একটা প্রশ্ন গত বছর কিন্তু আছে যে আইন অনুসারে নাগরিকদের 4টা দায়িত্ব পালন করতে হয় সংবিধান অনুসারে। সংবিধান অনুসারে নাগরিকের 4টি অধিকার থাকে। 4টি অধিকার অর্থাৎ 21 নং অনুচ্ছেদ অনুসারে নাগরিকের যে সকল দায়িত্ব, নাগরিকের দায়িত্ব, নাগরিকের সাংবিধানিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব হলো 4টি। নাগরিকের সাংবিধানিক দায়িত্ব হলো 4টি। সাংবিধানিক দায়িত্ব হলো 4টি। 1 নম্বর, আইন মান্য করা। আইন মান্য করা, আইন মান্য করা মানে কি? সংবিধান মান্য করা। তারপর হলো শৃঙ্খলা রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা, আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা। তারপর হচ্ছে নাগরিক দায়িত্ব পালন করা, সম্পত্তি রক্ষা করা। নাগরিক দায়িত্ব পালন করা, সম্পদ রক্ষা করা, সম্পদ রক্ষা করা। আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, সম্পদ রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা। এগুলো হলো নাগরিকের 4টি গুণ 21 নং অনুচ্ছেদ অনুসারে। সো এখানে যেটা আছে, জাতিসংঘের নারী অধিকার, নারী ও শিশু অধিকার নিয়ে কথা বলা আছে। পারলে এটা পড়বেন, 325 পৃষ্ঠায় আছে নতুন বইতে, যে নারী ও শিশু অধিকার, বিশেষ করে সিলো সম্পর্কে অবশ্যই পড়বেন। সিলো
সিডো এবং মানবাধিকার, মৌলিক অধিকার আর মানবাধিকার, এই মানবাধিকার যদি বলা হয় কোন ধরনের অধিকার, এটা কিন্তু প্রাকৃতিক অধিকার, ন্যাচারাল রাইটস। মানবাধিকার হলো প্রাকৃতিক অধিকার। মানবাধিকারের ধারণা দিয়েছে কিন্তু জাতিসংঘ, এবং জাতিসংঘ সনদের, ইউএন সনদের 3 থেকে 30 নং অনুচ্ছেদ, 3 থেকে 30 নং অনুচ্ছেদ মানবাধিকার সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত। আর এই জন্যই বলা হয় মানবাধিকার 28টি, মানবাধিকার সংক্রান্ত অনুচ্ছেদ হলো 28টি জাতিসংঘের, এবং মানবাধিকার হলো 28টি। আর সিডো সনদের ধারা বা অনুচ্ছেদ, সাধারণত সনদের অনুচ্ছেদ হয়, ধারা হয় না, এই সিডো সনদের অনুচ্ছেদ কিন্তু 30টি। সিডো সনদের অনুচ্ছেদ হলো 30টি। সিডো হলো নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, এটা 1979, নিউ ইয়র্ক। নারী সম্পর্কে যাই শুনবেন সব নিউ ইয়র্ক, নতে নারী নতে নিউ ইয়র্ক, নতে নারী নতে নাইম, নতে নিউ ইয়র্ক, আর নাইম লিখে কেন, নতে নিউ ইয়র্ক। অর্থাৎ নারী সংক্রান্ত যা প্রশ্ন আসবে আপনি শুধু সম্মেলনটা ছাড়া সবই নিউ ইয়র্কে দেখাবেন, নতে নারী নতে নিউ ইয়র্ক। যেমন দেখেন সিডো সনদ, এই সিডো নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ নিউ ইয়র্ক। যেমন দেখেন নারীর তহবিল যেটা ইউনিফেম, ইউনিফেম নিউ ইয়র্কে। যেমন ইউএন উইমেন, নারীর ক্ষমতায়ন সংস্থা, নিউ ইয়র্কে। ইউনিফেম কিন্তু নারী তহবিল, নারী উন্নয়ন তহবিল ইউনিফেম নিউ ইয়র্কে। ইউএন উইমেন নারীর ক্ষমতায়ন সংস্থা, এটা একবার পরীক্ষা আসছে, ক্ষমতায়ন সংস্থা ইউএন এন্টাইটি, অর্থাৎ ইউএন উইমেন, এটা নিউ ইয়র্কে। যদি বলে ইনস্ট্রো, ইনস্ট্রো, ইনস্ট্রো হলো নিউ ইয়র্কে, এটা হলো নারী প্রশিক্ষণ ও গবেষণা, নারী প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হলো ইনস্ট্রো। ডিএডব্লিউ নারী বৈষম্য সংস্থা, এই বৈষম্য বিলোপ সংস্থা যেটা, মানে ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, বৈষম্য বিলোপ, এটা তো সনদ। সিডো তো হলো বৈষম্য বিলোপ সনদ, এটা সনদ বৈষম্য বিলোপ, এটা বৈষম্য বিলোপ সংস্থা। ডিএডব্লিউ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, এটাও নিউ ইয়র্কে। অর্থাৎ নারী সংক্রান্ত যা আছে নিউ ইয়র্কে। প্রথম নারী সম্মেলনটা শুধুমাত্র দেরি অন্য জায়গায় হয়েছে। প্রথম নারী সম্মেলন 1975 মেক্সিকো, প্রথম নারী সম্মেলন 1975 সালে মেক্সিকোতে। নাগরিকের সাংবিধানিক দায়িত্ব 4টা: আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, সম্পদ রক্ষা করা। আমি এখানে বলছি নারী সংক্রান্ত যা আছে সব নিউ ইয়র্কে, এবং নারী সংক্রান্ত বিষয় আছে সিডো, এটা নিউ ইয়র্ক, সিডো সনদ। ইউনিফেম নিউ ইয়র্কে, ইউএন উইমেন নারীর ক্ষমতায়ন সংস্থা নিউ ইয়র্কে, ইনস্ট্রো নারী প্রশিক্ষণ ও গবেষণা নিউ ইয়র্কে, আর ডিএডব্লিউ বৈষম্য বিলোপ সংস্থা, এটাও নিউ ইয়র্কে। প্রথম নারী সম্মেলন 1975 নিউ ইয়র্কে। নারীর সম্মেলনটাই শুধুমাত্র নিউ ইয়র্কের বাইরে, তাও 2000 সালের পর থেকে সব নিউ ইয়র্কে হয়। দ্বিতীয় নারী সম্মেলন, দ্বিতীয় নারী সম্মেলন এটা 1980 নাইরোবি, 1980 নাইরোবি। তৃতীয় নারী সম্মেলন 1985 কোপেনহেগেন, 1985 কোপেনহেগেন, ডেনমার্ক। চতুর্থ নারী সম্মেলন এটা 1995, তার নামে বেইজিং কনফারেন্স, বেইজিং কনফারেন্স 1995 বেইজিং কনফারেন্স। এইটাই কিন্তু নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কনফারেন্স হলো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো এইটা। এবং এই বেইজিং কনফারেন্সের স্লোগান নারীর চোখে বিশ্ব দেখো, নারীর চোখে বিশ্ব দেখো। যেমন সিডো সনদে এখানে ধারা আছে 30টি, আর বেইজিং কনফারেন্সের এর লক্ষ্য আছে 12টি। বেইজিং কনফারেন্সের লক্ষ্য আছে, বেইজিং কনফারেন্সের লক্ষ্য আছে 12টি। নারী অধিকার সংক্রান্ত মনে রাখবেন একটা বিষয়, নারী দিবস কিন্তু 8 মার্চ, কিন্তু নারী সহিংসতা বিরোধী দিবস, সহিংসতা বিরোধী
নারীর সহিংসতা বিরোধী দিবস কিন্তু 17 নভেম্বর 17 নভেম্বর অর্থাৎ নারী নির্যাতন বিরোধী দিবস বা সহিংসতা বিরোধী নারী নির্যাতন বিরোধী দিবস 17 নভেম্বর। নারী দিবস 8 মার্চ, নারী সহিংসতা বা নির্যাতন বিরোধী দিবস হলো 17 নভেম্বর। ক্লিয়ার? অধিকার আমি আপনাদের কাছ থেকে 10 মিনিটের ছুটি নেই, আবার আমরা এসে ভূগোলটা দেখব। নৈতিকতা সুশাসনের আমি আবারও বলছি আপনাদের কিন্তু মূল্যবোধ সুশাসন থেকে আসবেই, মূল্যবোধ থেকে আসবেই, নৈতিকতা থেকে আসবেই। অর্থাৎ তিনটার হেডিং থেকে পড়ে তারপরে আপনি আইন পড়েন, অধিকার পড়েন, সাম্য পড়েন, তারপরে নারী পড়েন, অথবা আপনি ইনক্রিজিং পড়েন, এগুলো পড়ার কথা, কিন্তু আপনাকে তিনটা বেসিক পড়তেই হবে। গুড গভর্নেন্স অংশটুকু বেসিক থেকে, অর্থাৎ সুশাসন অংশটুকু, মূল্যবোধ অংশটুকু, নৈতিকতা অংশটুকু, এই তিনটা পড়তেই হবে। এরপর আপনি অন্যগুলো পড়লে পড়লেন, না পড়লেন না, কিন্তু এই তিনটা থেকে কমপক্ষে 6 থেকে 7টা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। এই তিনটা থেকে 6 থেকে 7টা কোশ্চেন আসবে। আমার মনে হয় তিনটা পড়লে আপনি অন্যগুলো অটো পেরে যাবেন। আর কর্তব্যগুলো পড়েন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মডেল টেস্ট নেব কিন্তু অনেকে তো হতাশ হয়ে যাবে যে পরীক্ষা খারাপ হয়। মডেল টেস্ট নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? পরীক্ষা তো নেবই। সো আমি এখন কটা বাজে? হ্যাঁ, 10টা আসতেছি আবার, 10টা 10টা 41 বাজে। 10টা 41 বাজে। আচ্ছা, আমি খাইয়ে নামাজ পড়ি, তারপরে 11টা আসবো ইনশাআল্লাহ ভূগোল নিয়ে। আর এখন ভূগোল পড়ানোর মাথা হ্যাং হয়ে যাবে। 11টা আসবো আবার ইনশাআল্লাহ।